আজ আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের মহাকাশ নিয়ে একটু আলোচনা করব। আমরা ইতিপূর্বে নক্ষত্র মণ্ডল নিয়ে আলোচনা করেছি। তো সৌরজগতের একমাত্র নক্ষত্র আমরা বলেছি সূর্য। তাহলে এই সৌর পরিবার বা সৌরজগতে নক্ষত্র সূর্য ছাড়াও আরো কিছু জিনিস রয়েছে, যেগুলো হলো নানা রকমের গ্রহ এবং গ্রহদের নিজস্ব কিছু উপগ্রহ, এবং সেই গ্রহ উপগ্রহ ছাড়াও আরো কিছু গ্রহাণু, যেমন ধূমকেতু, এইসব রয়েছে। তো সেই নিয়েই আমাদের আজকে আলোচনা। তো এই যে মহাকাশ, এই মহাকাশের গবেষণা বহু কাল থেকেই জ্যোতির্বিজ্ঞানীরা করে আসছেন। ইতিহাসের বহু দিন থেকে যখন মহাকাশে মানুষ যেতে পারেনি, তার আগে থেকেই মহাকাশ সংক্রান্ত নানা রকম আলোচনা মানুষ করে আসছে। তো আমাদের ভারতবর্ষ এই জ্যোতির্বিজ্ঞানে মোটেই পিছিয়ে ছিল না অতীতকাল থেকে। তো অতীতে আর্যভট্ট নামে একজন জ্যোতির্বিজ্ঞানী, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, প্রথম বলেন যে সূর্য স্থির এবং পৃথিবী সেই সূর্যকে প্রদক্ষিণ করছে। তো সেটা বহু প্রাচীন যুগের তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন। এছাড়া গ্যালিলিও সম্পর্কেও তোমরা একটু আধটু হয়তো জানো। গ্যালিলি যিনি দূরবীন আবিষ্কার করেছিলেন, এবং তার সেই দূরবীনের সাহায্যে তিনি মহাকাশে বহু নিত্য নতুন নক্ষত্রের সম্পর্কে জেনেছিলেন, এবং তিনিও তার দূরবীনের সাহায্যে দেখে বলেছিলেন যে নানা রকম নক্ষত্রের অবস্থান দেখে আর কি তিনি বলেছিলেন, গ্রহ এবং নক্ষত্রের অবস্থান দেখে তিনি পুনরেও বলেছিলেন যে সূর্য স্থির এবং পৃথিবী তাকে প্রদক্ষিণ করছে। কিন্তু সেই সময় এর যারা সমাজ পরিচালন করত, সেই সময় মানুষ তার এই কথা মেনে নেননি। উল্টে তার উপর অকথ্য অত্যাচার করা হয়, তাকে অন্ধকার পুতুলিতে বন্দী করে রাখা হয় এবং সে জীবনে তিনি অন্ধ হয়ে যান। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি যেসব কথা বলে গিয়েছেন এবং তার আবিষ্কৃত দূরবীন জ্যোতির্বিজ্ঞানের একটা নতুন দিশা দেখাতে সাহায্য করেছে। তো এ তো গেল প্রাচীন যুগে কিছু জ্যোতির্বিজ্ঞানীদের কথা। এবারে আসা যাক এই সৌরজগৎ বা সূর্যের পরিবার, সেই সূর্যের পরিবার নিয়ে একটু আলোচনা। সূর্য এই সৌরজগতের একমাত্র নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে নানা রকম গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুরা প্রদক্ষিণ করছে। তো এই যে সূর্যকে যারা সরাসরি প্রদক্ষিণ করছে তারা হলো গ্রহ। তাহলে আমরা সাধারণত ধারাপাতে 1 চন্দ্র 2 পক্ষ এভাবে করেছি 9 নবগ্রহ। তাহলে 9টা গ্রহ হওয়া উচিত। 9টা গ্রহই ছিল, কিন্তু বর্তমানে একটি গ্রহ প্লুটো নামে একটি গ্রহ, সেই গ্রহটিকে বামন গ্রহ বলা হয়। বামন গ্রহ সম্পর্কে পরে আসছি। এর আগে আমরা যে বাকি যে গ্রহগুলো, সেই গ্রহগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে সূর্য, এই সূর্যকে চারিদিকে যে গ্রহগুলি ঘুরছে, তার মধ্যে প্রথমে যে গ্রহটি রয়েছে তার নাম হচ্ছে বুধ। বুধ সম্পর্কে বলি। বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ এবং সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। বুধের পরে যেই গ্রহটি রয়েছে তার নাম হচ্ছে শুক্র গ্রহ। তাহলে এটা হলো বুধ, বুধের পরে আছে শুক্র গ্রহ, তারপরেই আছে আমাদের পৃথিবী, তারপরে আছে মঙ্গল, তারপরে আছে বৃহস্পতি,
শনি এই শনি গ্রহের বৈশিষ্ট্য কি না, শনি গ্রহের ওপরে একটা বলয় আছে। বলয় মানে বাবা থেকে এসছে বলয়, তো ওর চারদিকে একটা গ্যাসের চাকার মতো আছে, সেটাকে হচ্ছে শনি গ্রহের বলয়। এরপরে আছে ইউরেনাস, আর তার ঠিক পরে আছে নেপচুন। তাহলে এটা হচ্ছে ইউরেনাস, আর এটা হচ্ছে নেপচুন। এর পরের একটা গ্রহ ছিল যার নাম হচ্ছে প্লুটো। প্লুটোকে বামন গ্রহ বর্তমানে বলা হচ্ছে এই কারণে না, এই যে আমি বললাম সৌরজগতে সূর্য ছাড়া আরো নানা রকম গ্রহাণু আছে। হ্যাঁ, সেই গ্রহাণুদের মধ্যে কোনো একটা গ্রহাণু কোনো সময় ওই একই কক্ষপথে এসে যাওয়ার কারণে প্লুটোর সাথে তার একটা সংঘর্ষ হয়, ধাক্কা হয়। যে ধাক্কার ফলে সে প্লুটো গ্রহটা টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে এখন গ্রহের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো প্লুটোর মধ্যে সবগুলি পরিলক্ষিত হচ্ছে না। সেই কারণে প্লুটোকে এখন বামন গ্রহ বলে নির্দেশ করা হচ্ছে। তাই আমরা এখন বলে থাকি 8টি গ্রহ। এই 8টি গ্রহের মধ্যে বুধ সব থেকে ছোট গ্রহ এবং সূর্যের সব থেকে নিকটস্থ গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ। ঠিক আছে, আর পৃথিবী দুই দিকে আছে, একদিকে শুক্র আছে, একদিকে মঙ্গল আছে। তাহলে এই যে পৃথিবীর পরে মঙ্গল গ্রহ হয়, মঙ্গল গ্রহতেও প্রাণের সন্ধান চলছে, কারণ মঙ্গল গ্রহটাও সূর্য থেকে একটা এমন দূরত্বে রয়েছে যেখানে তাপমাত্রাও যথেষ্ট মানে কি উপযুক্ত, এবং হচ্ছে প্রাণের সঞ্চার ঘটার সম্ভাবনাও থাকতে পারে, এইরকমই মানে কি বিজ্ঞানীদের ধারণা। তাই মঙ্গল গ্রহে নানান রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তো মঙ্গল গ্রহে এই যে মানে কি যে যান পাঠানো হয়েছে, প্রাণের কিছু হদিশ পাওয়া যায় কিনা, তার নাম, সেই সন্ধানী যানটির নাম হচ্ছে কিউরিওসিটি। আর শনি গ্রহেও এরকম একটা সন্ধানী যান পাঠানো হয়েছে, যদিও সেখানে প্রাণের নয়, আরো নানান ধরনের, শুধু আর প্রাণ নিয়ে প্রাণ থাকবে এরকম ব্যাপার নয়, আরো নানা রকম মূল্যবান পাথর বা অন্য কোনো প্রয়োজনীয় ভারত মানে আমাদের পরিবেশের, আমাদের পৃথিবীর ক্ষেত্রে খুব দরকারি কিছু জিনিসপত্র যা খুব সহজেই শক্তি উৎপাদন করতে পারে, এরকম কিছু যদি পাওয়া যায়, সেই কারণে শনি গ্রহেও মুখে সন্ধানী যান পাঠানো হয়েছে। সেই সন্ধানী যানের নাম হচ্ছে ক্যাসিনো। তো এরকম অনেক মহাকাশ যান পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয়েছে। তো প্রথম চাঁদের উদ্দেশ্যে যাত্রী সহ যে মহাকাশ যান পাঠানো হয়েছিল, সেই মহাকাশ যান পাঠানো হয়েছিল আমেরিকা থেকে, এবং আমেরিকার থেকে 3 জন বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী বা মহাকাশ জ্যোতির্বিজ্ঞানী বলে বলবো, মহাকাশচারী। একজন হচ্ছে নীল আর্মস্ট্রং, একজন অডউইন অল্ড্রিন, আর একজন মাইকেল কলিন্স। এই 3 জন মিলে চন্দ্র অভিযানে গিয়েছিলেন, এবং এর মধ্যে নীল আর্মস্ট্রংই প্রথম চাঁদের বুকে পা রেখেছিলেন বলে আমরা বলে থাকি যে চাঁদের বুকে প্রথম পা রেখেছেন নীল আর্মস্ট্রং। তো সেই নীল আর্মস্ট্রং একজন মহাকাশচারী, যিনি চাঁদের বুকে প্রথম পা রাখেন। তেমনি ভারতবর্ষ থেকেও অনেক মহাকাশচারী পৃথিবী থেকে মহাকাশে গিয়েছেন। হ্যাঁ, তো তার মধ্যে একজনই হচ্ছে যিনি সরাসরি ভারত থেকে গিয়েছিলেন মহাকাশে, তিনি হচ্ছেন রাকেশ শর্মা। এছাড়া আরো 2 জন মহিলা মহাকাশচারী যারা মহাকাশে গেছেন, তাদের মধ্যে একজন হলেন কল্পনা চাওলা, আর একজন হলেন সুনিতা উইলিয়ামস। এনারাও আমেরিকা প্রবাসী, কিন্তু এনারা ভারতীয় বংশোদ্ভূত। এনারাও মহাকাশে গেছেন, 2 মহিলা। তার মধ্যে কল্পনা চাওলা মহাকাশে কাজ সারার পর যখন তিনি ফিরেছিলেন, তখন তার মহাকাশ যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি জীবিত অবস্থায় পৃথিবীতে আর ফিরে আসতে পারেননি। কিন্তু সুনিতা উইলিয়ামস তিনি মহাকাশে গিয়েছেন, মহাকাশে ছিলেনও দীর্ঘ সময়, রেকর্ড মহাকাশে থাকা রেকর্ড করে তিনি আবার
পৃথিবীর বুকে ফিরেও এসেছেন। এরকম বহু মহাকাশ মানে মহাকাশ যান পৃথিবী থেকে পাঠানো হয়েছে এবং তা আবার ফিরেও এসেছে পৃথিবীতে, কখনো যাত্রী সহ, কখনো রোবটের সাহায্যে। তা আমাদের ভারতবর্ষ থেকেও 14 চন্দ্র অভিযানে পাঠানো হয়েছে রকেট, এবং সেখান থেকে কিছু তথ্য নিয়ে আসার জন্য নানা রকম ক্যামেরা বা আরো জিনিস সঙ্গে পাঠানো হয়েছে। সেখানে মাটি, নমুনা, নানা রকম যাতে আসে সেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে। এরকম মহাকাশ যান ভারতবর্ষ থেকেও পাঠানো হয়েছে। তো প্রথমে কি আর মানুষকে মহাকাশ যানে পাঠানো হয়েছিল? না, প্রথমে মহাকাশ যানে মানুষকে পাঠানো হয়নি। প্রথমে পরীক্ষামূলক ভাবে দেখার জন্য যে প্রাণীরা বাঁচতে পারে কিনা মহাকাশে, সেই জন্য একটি কুকুরকে মহাকাশ যানে পাঠানো হয়েছিল। সেই কুকুরটির নাম হচ্ছে লাইকা। পরে ইউরি গ্যাগারিন নামে একজন মহাকাশ যাত্রী, রাশিয়ান মহাকাশ যাত্রী মহাকাশে প্রথম গিয়েছিলেন। পরবর্তী সময়ে যে বললাম নীল আর্মস্ট্রং বা আমাদের কল্পনা চাওলা বা সুনিতা উইলিয়ামস বা হচ্ছে আমাদের দেশের রাকেশ শর্মা মহাকাশে গেছেন, তো আরো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মহাকাশচারীরা মহাকাশে গিয়েছেন। তো এই হচ্ছে বিশেষ আলোচনা। এছাড়াও যে আমরা উপগ্রহের কথা বলছিলাম, কিছু উপগ্রহ আছে যারা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং প্রাকৃতিকভাবেই মানে পৃথিবীর যেমন একটি প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, এবং এরকম আরো যে গ্রহগুলি রয়েছে, গ্রহের নানা রকম উপগ্রহ রয়েছে। শনি, পৃথিবী, বৃহস্পতির 11খানা এবং উপগ্রহ আছে, প্রাকৃতিক উপগ্রহ। এছাড়া আরেকটি বিশেষ উপগ্রহ আছে, যে উপগ্রহটির নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কি না, পৃথিবী থেকে মানুষেরা কিছু উপগ্রহ বানিয়ে সেই উপগ্রহগুলোকে মহাকাশে পাঠিয়েছে, এবং এই মহাকাশে পাঠানো এই কৃত্রিম উপগ্রহগুলো করে কি না, আমরা যে এই যে বিদেশ থেকে খেলা বা অন্যান্য যে খবরাখবরের সম্প্রচার বা আবহাওয়ার পূর্বাভাস, আজকে বৃষ্টি হবে না কিছুদিন পরে হবে বা গরম কতটা বাড়বে, এই যে আবহাওয়ার পূর্বাভাস, এইসবগুলো জানতে পারছি ওই উপগ্রহগুলো আমাদেরকে কিছু নির্দেশ পাঠাচ্ছে, সেই নির্দেশের মাধ্যমে। হ্যাঁ, তো এই উপগ্রহগুলো বিভিন্ন দেশ বিভিন্ন সময় পাঠিয়ে থাকে। ভারতবর্ষ থেকেও এরকম উপগ্রহ, অনেক উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। তো ভারতবর্ষ থেকে যেসব উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলোর নাম সাধারণত ইনসেট হয়। কেন ইনসেট হয় না, ইন্ডিয়া, এই যে কথাটা ইন্ডিয়ার ইন আর স্যাটেলাইট, স্যাটেলাইটের স্যাট, এই দুটো শব্দ মিলে ইনস্যাট, ইন্ডিয়ান স্যাটেলাইটকে একসাথে ছোট করে বলা হচ্ছে ইনস্যাট। ইনস্যাট 1, ইনস্যাট 2 এরকম অনেক ধরনের উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। সেই উপগ্রহগুলি থেকে নানা রকম তথ্য আমরা পূর্বেই গ্রহণ করতে পারছি, যার ফলে আমরা আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্রের জলোচ্ছ্বাস, বিভিন্ন বিদেশ থেকে নানা রকম খবরাখবর, খেলার সম্প্রচার, এইসবগুলো ঘরে বসেই নিয়ে নিতে পারছি। বা এই যে টিভিতে যেসব আমরা সম্প্রচার দেখছি, নানা রকম খবরের চ্যানেল, সিনেমার চ্যানেল, এই খেলার চ্যানেল, এই সব সম্প্রচার হচ্ছে ওই সব স্যাটেলাইটের সাহায্যে। তো মোটামুটি তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। তোমরা একটু ওই অংশগুলো ভালো করে পড়বে, পড়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞাসাও করতে পারো। হ্যাঁ,